ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আই, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। 2 নম্বর প্রশ্ন যে কোন কথাটা সত্য নয়, ডি এর দাগেরটা হবে। কার্বন টেট্রাক্লোরাইড অণুতে 3টি ক্লোরিন পরমাণু আছে, সত্য নয় এই কারণে টেট্রা মানে হলো 4, এখানে আছে 3। টেট্রাক্লোরাইড মানে 4টি পরমাণু, ক্লোরিন পরমাণু আছে, তো এখানে বলছে 3টি ক্লোরিন পরমাণু আছে, তাই এটি ঠিক নয়। 3 মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার। 4 একটি জৈব অভঙ্গুর, অভঙ্গুর মানে যেগুলো মাটিতে মেশে না। বর্জ্য পদার্থের উদাহরণ এখানে হবে ইনজেকশনের সিরিঞ্জ। 5 সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ এটা একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ। 6তে দিয়েছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে 1 নম্বরে বলেছে পি দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে। 2-এ দিয়েছে কিউ দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে। 3 আর দলের দৈর্ঘ্যের বৃদ্ধি আর ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে। আর 4 এস দলের দৈর্ঘ্যের বৃদ্ধি আর ভরের বৃদ্ধি কোনোটাই হয়নি। ওপরের দলগুলির মধ্যে পুষ্টি আর স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের? আর দলের। 7-এ দিয়েছে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? পাথুরে চুন। 8-এ দিয়েছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে মাপগুলো পাওয়া গেল 60 সেমি, 30 আর 40। বেঞ্চটা কতটা উঁচু? তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি ধরি তাহলে এটা 40 সেন্টিমিটার উঁচু। আর 9-এ কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটা ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল, যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের আয়তন। 10-এ বলেছে সৌর কুকার চালু করা হলো, কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলাচ্ছে? আলোক শক্তি তাপ শক্তিতে রূপ বদলাচ্ছে। 11 জল রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা। 12 ফুটবলে কিক করলে কিক শব্দটির বদলে কোন শব্দ বসানো যায়? ধাক্কা। 13 আমাশয় রোগ ঘটায় যে জীব, সে যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো প্রোটিস্টা। 14 প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবড়া। 15 কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জির কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায়? জেন গুডাল। 16 দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে? রিফিউজ। 17 পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। 18 নিচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে? পটলের খোসা। 19 জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তারা হলো হাইড্রোজেন আর অক্সিজেন হবে, এখানে নাইট্রোজেন ছিল, এটা একটু ভুল আছে, অক্সিজেন হবে। 20 যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষতে যায় সে হলো সরীসৃপ। 21 ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে, তার সঙ্গে মিল আছে নততলের। 2-এর দাগে আসি। 2-এর দাগের প্রত্যেকটার মান হচ্ছে 1 নাম্বার করে। আইতে বলেছে তোমার দেখা সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন, খুন্তি বা সাঁড়াশি বা হাতাও বলতে পারো। 3 হামব্যাক তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? হামব্যাক তিমিরা সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে যোগাযোগ রাখে। 3-এ বলেছে এমন একটি ধাতুর নাম করো যা ঘরের উষ্ণতায় মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল হয়, সেটা হলো পারদ। 4 বলেছে কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক হয়? কপিকল। অথবাতে বলেছে সাইকেলের মধ্যে অনেকগুলি সরল যন্ত্র থাকে, এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো, তো সেটা হলো চাকা। আর সেটা কি ধরনের সরল যন্ত্র? এই যে সাইকেলে চাকা আর প্যাডেল সরল যন্ত্র থাকে, যে কোনো একটা নাম লিখতে বলেছে, তো আমি চাকা বলেছি। তো সাইকেলে চাকা চক্র আর অক্ষদণ্ড হিসাবে কাজ করে, আর যদি দাও প্যাডেল তাহলে লিখবে যেটা তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে। 5-এ দিয়েছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে, সেটা হলো উচ্চতা। 6 বলেছে চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। 7 ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত হবে Cl2। 8 দৈর্ঘ্য যদি স্কেল দিয়ে মাপা হয় তরলের আয়তন মাপতে ব্যবহার করব আয়তন মাপনী চোঙ। 9 চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য DDT এইভাবে লিখতে পারো, বা ডয় হর্ষই DDT এইভাবেও লিখতে পারো। 10-এ বলেছে পিঁপড়েদের সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে রানীর মেয়ে। 11 মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকর নামের একটি দণ্ড। 12-তে বলেছে জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য।
জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, এটা ঠিক। 12 হলো 13 দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। 14 বৃত্তের মধ্যে লেখা 3টি শব্দের মধ্যে যে শব্দটির অন্য দুটির সঙ্গে সম্পর্ক কম, তারপর কাটা চিহ্ন দাও, এটা হলো নিউটন। 3-এ আসি, 3-এর দাগে প্রত্যেকটার মান হচ্ছে 2। আয়তে বলেছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে। পচা সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, মাছের আঁশ ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়। মশা মাছির উপদ্রব হয়, রোগ জীবাণু সংক্রমণ ঘটতে পারে, তাই বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়। 2-এ বলেছে তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর, মানে যেটা মাটিতে মেশে না। আমি এখানে কাঁচের টুকরো দিয়েছি, লোহার টুকরো বলতে পারো, বা প্লাস্টিকের বা ভাঙা বোতল, শিশির, এইগুলো। আর একটি জৈব ভঙ্গুর মানে যেটা মাটিতে মিশে যায়, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আনাজের খোসা। 3-এ বলেছে একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটা সরু সুতো আর একটা রুলারের সাহায্যে কিভাবে মাপা যাবে? একটি বক্ররেখার দৈর্ঘ্য সুতো আর রুলারের সাহায্যে কিভাবে মাপা যায়? এক হচ্ছে বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যের একটা সুতোর টুকরো নিতে হবে। 2 এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলে যাতে সুতোটি বক্ররেখার ওপর সব জায়গায় মিলে যায়। 3 এই অবস্থায় সুতোটির যে স্থান দুটি বক্ররেখাটি দুই প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর ওপর রং দিয়ে চিহ্নিত করতে হবে। 4 হচ্ছে এবার সুতোটিকে তুলে সোজা টান করে একটা সাধারণ স্কেল বা রুলারের সাহায্যে সুতোটির ওপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সুতরাং ওই দৈর্ঘ্য হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য। 4-এ বলেছে ধাতুর দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। ধাতুর বৈশিষ্ট্য 1 হচ্ছে ধাতু নমনীয় হয়, তাই ধাতুগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। সোনার উপর নমনীয়তা সবচেয়ে বেশি, তামা অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তাও খুব বেশি। আর 2 হচ্ছে ধাতুগুলো প্রসারণশীল হয়, সেই জন্য সোনা, রূপা, তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যায় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যে কোনো দুটো বলেছে। 5-এ বলেছে এমন একটা পাখির নাম লেখো দুটো পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়, খঞ্জনা আর কাজল পাখি। 6-এ দিয়েছে একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি তুমি কীভাবে বাড়াতে পারো। একটা হচ্ছে তোমার স্প্রিংকে হাত দিয়ে চেপে সংকুচিত অবস্থায় রেখে তারপর একটা টেনিস বল রাখা হলো। হাত তুলে নিয়ে স্প্রিংটিকে প্রসারিত হতে দেওয়া মাত্র বলটি ছিটকে ওপরে উঠে গেল। আকৃতি পরিবর্তনের ফলে সংকুচিত স্প্রিংয়ে কাজ করার সামর্থ্য স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। প্রসারিত হয়ে স্প্রিং তার স্বাভাবিক আকার ফিরে পেলে এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং টেনিস বলটি ওপরের দিকে ছিটকে যায়। তাহলে আকৃতির পরিবর্তন করে আমরা স্থিতিশক্তির বা স্প্রিংয়ের স্থিতিশক্তি বাড়াতে পারি। 7-এ দিয়েছে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত। যেহেতু দুটোই মাছ বলছে, তো মৎস্য শ্রেণী দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। তো তারা মাছ, রুই মাছে যেরকম সরাসরি আঁশে ঢাকা, তারা মাছের সেটা নেই। আর আর হচ্ছে এদের সারসঙ্গ হলো ফুলকা। মৎস্য শ্রেণীর রুই মাছের সারসঙ্গ হচ্ছে ফুলকা, যেখানে তারা মাছের হচ্ছে নালীপথ থাকে। সারা দেহ ক্যালসিয়াম কার্বন অসংখ্য কাঁটা দিয়ে থাকে, মস্তক থাকে না, আর এদের মস্তক থাকে। তাহলে তারা মাছে অনুপস্থিত, রুই মাছে উপস্থিত, এরকম দুটি বৈশিষ্ট্য হচ্ছে যে রুই মাছের একটা সুস্পষ্ট মস্তক বর্তমান, আর রুই মাছের প্রধান গমনাঙ্গ হচ্ছে পাখনা, আর এদের দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। এবারে 4-এর দাগের প্রশ্নে আসি। 4-এর দাগের প্রত্যেকটার মান হচ্ছে 3 নম্বরে। আইতে দিয়েছে 4-এর আই হচ্ছে যে বাড়িতে খুব বয়স করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। তো এই উত্তরটা লিখে দিলে হবে। এখানে যে অনুরূপ প্রশ্ন, এই প্রশ্নটাই দিয়েছে যেটা আমাদের কোশ্চেন ব্যাংকে আছে, তো তার এই উত্তরটা লিখলে হবে। সাধারণ সিঁড়ি এবং খাড়াই সিঁড়ি উভয়ই নততল, কিন্তু খাড়াই সিঁড়ির তুলনায় সাধারণ সিঁড়িতে আনত কোণের পরিমাণ
অনেক কম হয়। আমরা জানি আনত কোণের মান যত কম হয় নততলে যান্ত্রিক সুবিধা তত বেশি হয়। তাই সাধারণ সিঁড়ি দিয়ে অনেক কম বল প্রয়োগে সহজে ওপরে ওঠা যায়, আর খাড়াই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে কষ্ট হয়। তাই যেসব বাড়িতে আর কি বয়স্করা থাকেন সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয় বা উচিত। দিয়ে দিয়েছে তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কিভাবে ব্যবহার করতে পারো। তো বাড়ির বর্জ্য প্রথম হচ্ছে আনাজের খোসা বা পচা ফল বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা যায়। আনাজের খোসা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। 2 হচ্ছে প্লাস্টিকের বোতল খালি রিফিল। প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলোকে লাগিয়ে সুন্দর পেনদানি করা যায়। ছেঁড়া কাগজের মণ্ড বানিয়ে তা দিয়ে মুখোশ, টুপি ইত্যাদি উপহার তৈরি করা যায়। এছাড়া আছে কাঁচের শিশি বোতল, সুন্দর কারুকার্য করে শোপিস তৈরি করা যায়। আর গৃহস্থলে যেগুলো কঠিন বর্জ্য নিচু জমি ভরাট করার কাজে লাগে। 3 দিয়েছে তোমাকে একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লৌহ আর সরু তার দেওয়া হলো, তা দিয়ে তুমি 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য কিভাবে মাপবে। তো 1 মিটার 5 সেন্টিমিটার মানে হচ্ছে 105 সেন্টিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহা সরু তার দিয়ে 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপতে হলে 105 সেমি দৈর্ঘ্য মাপতে হবে। এই জন্য প্রদত্ত তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর 10 বার আর তারটির দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত একবার নির্ণয় দৈর্ঘ্যটির সঙ্গে মেলালে 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপা যাবে। তো প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে বুঝিয়েছে, এইভাবে এটা দেখিয়ে দেবে, এটা লেখার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। 4 দিয়েছে শ্রমিক মৌমাছিরা কি কাজ করে। এই যে শ্রমিক মৌমাছির কাজ, 1 হচ্ছে মৌচাক তৈরি করা আর মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2 ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। 3 রানী মৌমাছির যত্ন করা। 4 ডিম লার্ভার পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা। 5 শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। 6 এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক আছে ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। 5 বলেছে পরিস্রাবনের ক্ষেত্রে পরিশ্রুত আর অবশেষ বলতে কি বোঝায়। আর নিচের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিস্রাবন করে আলাদা করা যাবে। তো অবশেষ আর পরিশ্রুত কাকে বলে। অবশেষ হচ্ছে পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। আর পরিশ্রুত হচ্ছে পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিশ্রুত। তোর পরে যে অংশটা দিয়েছে বলেছে কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিস্রাবন করে আলাদা করা যাবে। তো জল এবং বালির মিশ্রণকে পরিস্রাবন দ্বারা পৃথক করা যাবে, কারণ হচ্ছে এক্ষেত্রে বালির দানাগুলো ফিল্টার পেপারের ছিদ্রের মাপের চেয়ে বড়, তাই বালির দানাগুলি ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় আর পরিশ্রুত জল পাওয়া যায়। সেই জন্য বালি আর জলের মিশ্রণটাকেই পরিস্রাবন পদ্ধতিতে আলাদা করা যাবে। 6 দিয়েছে গাছ কাঠ থেকে শক্তি পায়, এই ঘটনায় কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তাহলে কি হতে পারে। তাহলে গাছ শক্তি পায় সূর্য থেকে, এই ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সবুজ উদ্ভিদ তার খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ রাখে। প্রাণীরা সেই সব উদ্ভিদকে সরাসরি বা পরোক্ষভাবে খাদ্য রূপে গ্রহণ করে, তাই বেশিরভাগ গাছ কাটলে খাদ্যের উৎসের অভাব দেখা দেবে, প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। 7 নম্বর প্রশ্ন বলেছে ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত। তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও। ঘাস হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন আর ছোট প্রকৃতির, যা মাটিতে লতিয়ে চলে। গোলাপ গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়, মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। আম গাছ হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুঁড়ি কাষ্ঠল, প্রচুর শাখা প্রশাখাযুক্ত হয়। তো এই ছিল ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি।